হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। দেখো, বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে যে পার্ট 1 এবং পার্ট 2তে যে থিওরিগুলো পড়ানো হয়েছে, যে তড়িৎ বল সংক্রান্ত বা কুলম্বের বল সংক্রান্ত বা কুলম্বের সূত্র সংক্রান্ত যতটুকু থিওরি হয়েছে, সেই থিওরির উপরে যত রকম টাইপের প্রবলেম হয় সেগুলো করাবো। তাহলে আজকে শুরু করছি ক্লাস 12-এর তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে তড়িৎ বল সংক্রান্ত যে ম্যাথামেটিক্যাল প্রবলেম সেইগুলো। তাহলে ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা প্রবলেম তোমরা খাতায় লিখে তোমরাও নিজেরা করবে, ঠিক আছে? আর যারা এই এমপি ফিজিক্স একাডেমি চ্যানেলে নতুন, তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে যে প্রবলেমটা আমি লিখেছি সেটা দেখো। বলেছে দুটি আহিত কণার মধ্যে দূরত্ব ডি হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হয়? 9 নিউটন। এবার তারপরে বলেছে যদি দূরত্বটা 3 গুণ করা হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে। এটা কুলম্বস যে ল, সেই ল রিলেটেড প্রবলেম। দেখো, আমরা কুলম্বের সূত্র কি জানি? যে F = 1/4πε0 Q1 Q2 বাই কত r², ঠিক আছে? তাহলে এখানে দেখো কি কি বলা আছে, যে দুটি আহিত কণার মধ্যে দূরত্ব, মানে দেখো আহিত কণা যেটা, সেটার কি কোনো রকম পরিবর্তন হয়নি, পরে জাস্ট কি হয়েছে, ওদের মধ্যে যে ডিস্টেন্স সেটা কি 3 গুণ হয়ে গেছে। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে 9, বা এটা লেখো প্রথম ক্ষেত্রে 9 = দেখো 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই কত d², এইটা। এবার পরের ক্ষেত্রে কি বলেছে, বা দ্বিতীয় ক্ষেত্রে লেখো। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো দূরত্বটা যেটা, তাহলে আধানদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা কত হয়ে গেছে? 3 গুণ। তাহলে এটা সমান কত? 3d। তাহলে ক্রিয়াশীল যে বল সেটা যদি আমরা F ধরে নিই, তাহলে F = কত হবে? 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই কত হবে? 9d² হবে। এবার দেখো, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/9 ইন্টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই d²। এবার দেখো, এই 1/4πε0 Q1 Q2 বাই d², তার যে ভ্যালু সেটা কত? 9। তাহলে দেখো F এটা = কত হবে? 1/9 ইন্টু 9 মানে কত? 1। তাহলে আলটিমেট যে অ্যান্সার, সেটা অ্যান্সারটা কত আসলো? 1 নিউটন। তাহলে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে যদি তাদের মধ্যে দূরত্বটা কত করা হয়? 3 গুণ করা হয়। তাহলে যদি দূরত্ব 3 গুণ করা হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা কত হয়ে যাবে? দেখো 1 হয়ে যাবে। মানে আগে যা ছিল তার মানে 9/1, মানে আগে যেটা 9 নিউটন ছিল, এবার কত হয়ে গেছে? 1 নিউটন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা ভালো করে মাথায় রাখবে। এবার এইটাকে আর একটা ফর্মুলাতেও করা যায়। কিভাবে? দেখো, আমরা জানি কুলম্বের সূত্র থেকে যে F সমানুপাতিক 1/r², এটা ছিল। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি F1/F2 এটা সমান হচ্ছে r² বাই r1²। তাহলে এখানে দেখো, এই যে প্রবলেম, সেই প্রবলেম অনুসারে যদি লিখি, তাহলে দেখো 9/F2 এটা সমান হচ্ছে r2, মানে পরে যে দূরত্বটা হয়েছে। তাহলে দেখো 3d পুরোটা স্কোয়ার বাই নিচে কত? d²। তাহলে আলটিমেট দেখো 9/F2 এটা সমান কী হয়ে যাবে? 9d² বাই d²। d² কেটে গেল, 9 কেটে গেল। তাহলে F2 = কত হবে? 1। এভাবেও করতে পারো, আবার এভাবেও করতে পারো, ঠিক আছে? দেখো, এখানে কুলম্বের সূত্র থেকে তোমার প্রবলেম যদি খুব সহজ প্রবলেম থাকে, তাহলে দেখো এই যে সূত্র আমরা জানি যে F = 1/4πε0 Q1 Q2 বাই r²। এই সূত্র থেকে কীরকম টাইপের প্রবলেম আসে? এক হতে পারে তোমার Q1 আর Q2 আর r বলে দিল, দিয়ে Fটা বার করতে বললো, তারপরে F r বলে দেওয়া থাকলো, Q1 Q2 বার করতে বলতে পারে, তারপরে F বলে দেওয়া থাকলো, Q1 Q2 বার করতে দেওয়া থাকলো, আরটা কি বার করতে দিতে পারে। এরকম টাইপের প্রবলেম কিন্তু আসতে পারে। এরপরে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব।
তাহলে নেক্সট প্রবলেমটা ভালো করে মনোযোগ দিয়ে একবার পড়ো। দেখো কী বলেছে, সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে থাকলে ওদের মধ্যে 50 mg ওয়েট বল কাজ করে। 50 mg ওয়েট মানে মিলিগ্রাম ওয়েট। আধান দুটির মান নির্ণয় করো। তাহলে দেখো দুটো আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেন্টিমিটার কি দূরত্বের ব্যবধানে অবস্থান করছে। তাহলে ওই 10 সেন্টিমিটার দূরত্বের ব্যবধানে যদি অবস্থান করে তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল, সে বলটা কত, 50 মিলিগ্রাম ওয়েট। তাহলে কত পরিমাণ আধান ওই বায়ু মাধ্যমে কি ওই 10 সেন্টিমিটার দূরত্বে আছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো আমরা জানি, কি জানি আমরা, দেখো যেহেতু এখানে দূরত্বটা কিসে বলেছে, সিজিএস পদ্ধতিতে, তাহলে সিজিএস পদ্ধতিতে কি আমরা কুলম্বের সূত্রটা বসাবো। আমরা জানি এফ ইকুয়াল টু Q1 Q2 বাই কত r²। এবার এখানে কি বলে দিয়েছে, লেখো এখানে দেখো আর যেটা সেটা সমান কত 10 সেন্টিমিটার, আর Q1 এটা ইকুয়াল টু Q2 এটা ইকুয়াল টু Q আমরা ধরে নিলাম, মানে আধান দুটো কি পরস্পর সমান। আর এফ যেটা, সেই এফ ইকুয়াল টু কত বলেছে, 50 mg ওয়েট, মানে মিলিগ্রাম ওয়েট। দেখো মিলিগ্রাম ওয়েট মানে হচ্ছে 980 দিয়ে গুণ করতে, ওজন, ওজন মানে কি আমরা জানি ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে এইটা ইকুয়াল টু কী হবে, 50 ইন্টু, দেখো মিলিগ্রামটাকে কি করব আমরা গ্রামে রূপান্তর করব। তাহলে 10⁻³ এত গ্রাম ইন্টু এখানে কত 980, তাহলে এত কি হয়ে যাবে, ডাইন হয়ে যাবে। যেহেতু মিলিগ্রাম ওয়েট বলেছে তাহলে ওটাকে কি করলাম আমরা, ডাইন করে নিলাম। দেখো বল ইকুয়াল টু আমরা কি জানি, বল সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে দেখো আমরা জানি সিজিএস পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের যে মান সেটা কত হয় 980, তাহলে আলটিমেট, আর এটা ভর, তাহলে এইটা তোমার কি হয়ে যাবে, বল হয়ে যাবে। তাহলে ওই বস্তুটার মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা কত, এইটা বলে দিয়েছে Q1 Q2 সমান Q ধরে নিলাম, আর তাদের মধ্যে যে দূরত্ব সেটা বলে দিয়েছে। তাহলে এই ফর্মুলায় বসাও। তাহলে দেখো 50 ইন্টু 10⁻³ ইন্টু 980, এটা সমান কত হয়ে গেল, Q² বাই কত 100। তাহলে এখান থেকে দেখো Q², এটা সমান 100 মানে 10 স্কোয়ার। তাহলে এখানে দেখো হবে 50 ইন্টু 980 ইন্টু 10⁻⁻1, মানে নিচে 10 করে দাও। তাহলে আলটিমেট এখানে Q² যে ভ্যালু সেটা হবে দেখো 50 ইন্টু 980 ইন্টু 1/10, এই শূন্য এই শূন্য কেটে দাও। তাহলে দেখো 50 ইন্টু 98, তাহলে 50 ইন্টু 98 এই দুটো গুণ করবে, তার আবার কি করতে হবে, রুট করে দিতে হবে। তাহলে রুট যদি করো তাহলে Q ইকুয়াল টু তোমার আসবে 70, তাহলে 70 কী হবে, ইএসইউ। তাহলে ওই আধান দুটো মান যদি তোমার 70 ইএসইউ করে হয়, তাহলে তারা যদি বায়ু মাধ্যমে 10 সেন্টিমিটার দূরত্বের মধ্যে অবস্থান করে তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে, 50 মিলিগ্রাম ওয়েট। ক্লিয়ার? তাহলে দেখো এই যে ফর্মুলা, সে ফর্মুলাটা কী করতে হবে, ভালো করে মাথায় রাখতে হবে, এবং সিজিএস এবং এসআই পদ্ধতি দুটো পদ্ধতি আছে, দুটো পদ্ধতি মাথায় রাখবে। এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। তাহলে প্রবলেমটা ভালো করে পড়ো। কি বলেছে, দুটি গোলকের আধান 1 কুলম, অর্থাৎ দুটো গোলক আছে, প্রত্যেকটার আধান হচ্ছে কত, 1 কুলম করে। গোলক দুটিকে বায়ুতে পরস্পর থেকে কত দূরে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে, 1 নিউটন হবে। ভালো করে দেখো, তাহলে এখানে কি কি বলে দিয়েছে, আধানটা বলে দিয়েছে আর ক্রিয়াশীল বল বলে দিয়েছে, দিয়ে ওই দূরত্বটা বার করতে হবে 8টা। তাহলে দেখো আমরা জানি, এবার এখানে দেখো যেহেতু আধান এবং ক্রিয়াশীল বল দুটো কি এসআই পদ্ধতিতে আছে, তাহলে কুলম্বের যে সূত্র সেটাকে আমরা এসআই পদ্ধতিতে বসাবো। তাহলে F ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই কত r²। এবার এখানে কি কি দেওয়া আছে সেইগুলো লেখো। এখানে F এটা ইকুয়াল টু কত 1 নিউটন,
দেখো Q1 ইকুয়াল টু Q2, এটার সমান কত 1 কুলম। তারপরে 1/4πε0, এটার ভ্যালু আমরা কত জানি 9 × 10⁹। এত কি হয় কুলম স্কোয়ার, তারপরে মিটারস টু দি পাওয়ার -2 আর নিউটন এটা হয়। এবার সব মানগুলো কি তুমি এখানে বসিয়ে দাও, না এটা কুলম টু দি পাওয়ার -2 হয়, এটা মিটার স্কোয়ার হয়, হ্যাঁ ইন্টু নিউটন, ঠিক আছে 1/4πε0, ঠিক আছে, হ্যাঁ হলো। এইবার সব ভ্যালুগুলো এখানে তুমি বসিয়ে দিলে চলে আসবে। তাহলে দেখো এফের জায়গায় কত 1 নিউটন, তাহলে 1 ইকুয়াল টু 9 × 10⁹ ইন্টু এটা দেখো 1 স্কোয়ার হয়ে গেল, আর নিচে কত 8 স্কোয়ার। তাহলে এখান থেকে 8 স্কোয়ার এটা ইকুয়াল টু 9 × 10⁹, তাহলে আর ইকুয়াল টু √9 × 10⁹। তাহলে এটা যদি তুমি করো তাহলে এটার অ্যান্সার আসবে তোমার 9.486 × 10⁴ এত কি মিটার। তাহলে যদি ওই গোলক দুটো বায়ু মাধ্যমে পরস্পর থেকে এই যে 9.486 × 10⁴ মিটার এত দূরত্বের ব্যবধানে অবস্থান করে, তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা কত হবে 1 নিউটন হবে। ক্লিয়ার? আমরা এবার চলে যাব নেক্সট প্রবলেমে। আবার দেখো প্রবলেমটা একবার ভালো করে পড়ো বা মনোযোগ দিয়ে শোনো। কি বলেছে, 3টি আধান, একটা হচ্ছে +10 মাইক্রোকুলম, একটা হচ্ছে +20 মাইক্রোকুলম ও আর একটা হচ্ছে -20 মাইক্রোকুলম। বলেছে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দুতে কি অবস্থিত। এবার কি বলেছে, +10 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে বলেছে। তাহলে ওই যে আধান 3টে আছে সেটাকে একটা সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দুতে আছে। তাহলে যদি আমরা ছবিটা আঁকি তাহলে দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। দেখো প্রথমে এইখানে যেটা আছে সেটা কত +10 মাইক্রোকুলম, তারপরে বিতে তুমি ধরে নাও হচ্ছে +20 মাইক্রোকুলম, আর সিতে -20 মাইক্রোকুলম আধান আছে, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেটা কত 2 সেন্টিমিটার। এবার জানতে চেয়েছে এই +10 মাইক্রোকুলম আধানের উপরে যে ক্রিয়াশীল বল সেটা কত হবে। তাহলে দেখো এখানে আমরা একটা এর আগে দেখেছি যে তরঙ্গের যে উপরিপাতের নীতি সেইটা। তাহলে দেখো 10 মাইক্রোকুলম যেটা প্লাস আছে তার উপরে এটাও একটা বল প্রয়োগ করবে, আবার এটাও কি করবে একটা বল প্রয়োগ করবে। তাহলে এর উপরে ক্রিয়াশীল লব্ধি বল কী হবে, ভেক্টর যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে এবার আমরা দেখো যে ছবিটা তো বুঝতে পারছো। এবার তুমি লেখো এ বিন্দুতে, তাহলে দেখো এ বিন্দুতে +10 মাইক্রোকুলম আধানের উপর, বা এরকম লেখা, আচ্ছা এ বিন্দুতে +10 মাইক্রোকুলম আধানের উপর বি বিন্দুতে অবস্থিত +20 মাইক্রোকুলম আধানের জন্য ক্রিয়াশীল বল এটা তুমি ধরে নাও কত F1। তাহলে F1 ইকুয়াল টু কি হবে 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। এবার এখানে দেখো Q1 এটা তুমি ধরে নাও, এটা Q2। তাহলে ওখানে দেখো কি আছে মাইক্রোকুলম্ব আছে, তাহলে ওটাকে কি আমরা কুলম্বে করে নেব। তাহলে দেখো একটা 10 × 10⁻6 মাইক্রোকুলমকে কুলম্ব করতে গেলে তোমার কি 10⁻6 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। ইন্টু এ আধানটার মান কত 20 × 10⁻, কত 20 × 10⁻⁻6 বাই দেখো তাদের মধ্যে দূরত্ব কত 2 সেন্টিমিটার।
ওটাকে কি করব, এসআই করব, তাহলে 0.02 তার কি স্কোয়ার। এবার দেখো এখানে এইটাকে তুমি ফিক্সড আধান ধরে নাও, আর এইটা হচ্ছে কি +20 মাইক্রোকুলম, তাহলে এদের মধ্যে পরস্পর কি বিকর্ষণ বল কাজ করবে। তাহলে তুমি ধরে নাও যে এই আধানটা একে কি করবে, বিকর্ষণ করবে, বা এইটা এর উপরে কি এইদিকে একটা বিকর্ষণ বল কাজ করবে। দেখো এখানে এইটা মানে +20 মাইক্রোকুলমটা 10 মাইক্রোকুলমের উপরে কি যে বলটা দিচ্ছে, তাহলে এই কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এখানে এই যে F1, সেই F1 এর ডিরেকশনটা কোন দিকে হবে, বিকর্ষণ বল যেহেতু, তাহলে এই দিকে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে দেখো এখানে কি আছে, -20 মাইক্রোকুলম আছে, তাহলে এ কী করবে, একে টানবে। তাহলে এটা একেবারে লিখে দাও যে -20 মাইক্রোকুলম আধানের জন্য +10 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বল। আচ্ছা এটাকে দেখো যেহেতু বি থেকে এ বরাবর, তাহলে এখানে তুমি এটা লিখে রাখো বি এ বরাবর। ঠিক আছে, এইবার দেখো এখানে এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এ কী করবে, টানবে। তাহলে এই ক্রিয়াশীল যে বল সেটা আমরা ধরে নিলাম কত, F2। তাহলে F2 = কি হবে, 1/4πε0 ইন্টু 10 × 10⁻⁻6 ইন্টু 20 × 10⁻⁻6 ডিভাইডেড বাই 0.02 তার স্কোয়ার। এবার এই ক্রিয়াশীল বলের অভিমুখটা কোন দিকে হবে, দেখো এখানে প্লাস, এটা মাইনাস, তাহলে এ কী করবে, টানবে। তাহলে এটা হবে AC বরাবর। ঠিক আছে, তাহলে এখানে F2 যেটা, সেই F2 ডিরেকশন কোন দিকে, এ থেকে সি এর দিকে। ঠিক আছে, এবার আমাকে জানতে বা আমাকে কি বার করতে বলেছে, যে এই +10 মাইক্রোকুলম আধানের উপরে ক্রিয়াশীল বল। তাহলে দেখো একজন এই দিকে বল প্রয়োগ করছে, একজন এই দিকে বল প্রয়োগ করছে। এবার দেখো এইটা কি বলেছে, সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা কত, 60 ডিগ্রি, এই কোণটা কত, 60 ডিগ্রি, এই কোণটাও কত, 60 ডিগ্রি। তাহলে এই কোণটার ভ্যালু কত হবে, এইটা দেখো কত হবে, 120 ডিগ্রি হবে। কেন, কারণ আমরা জানি যে বহিস্থ কোণ বিপরীত দুই অন্তস্থ কোণের সমষ্টির সঙ্গে কি সমান। ঠিক আছে, তাহলে দেখো এই এ বিন্দুতে +10 মাইক্রোকুলম আধানের উপরে যে ক্রিয়াশীল লব্ধি বল, সেটা কি হবে, F1 আর F2 ভেক্টর যোগফলের সঙ্গে সমান হবে। তারপর লেখো, তাহলে অতএব এ বিন্দুতে +10 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান, দেখো ভেক্টর যোগফল বা ভেক্টরের ফর্মুলা আমরা লব্ধি বসাবো। তাহলে F = ফর্মুলা কি, √F1² + F2² + 2F1 F2 ইন্টু কি হয়, cos থিটা। থিটাটা কি, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, এখানে কত, 120 ডিগ্রি, তাহলে 120, এটা সমান দেখো √, এবং এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যে F1 আর F2 এই দুটোর ভ্যালু কি সমান, মানে F1 = কি F2। তাহলে এটাকে দেখো F2 জায়গায় তুমি যদি F1 বসাও, তাহলে এটা কি হয়ে যাবে, 2F1² মাইনাস, এটা দেখো +2F1² ইন্টু cos 120-র যে ভ্যালু সেটা কথা হয় -½ তাহলে এখানে কত, -½ তাহলে এই 2 কেটে গেল, তাহলে মাইনাস কি হবে, F2²। তাহলে দেখো 2F1² মাইনাস কত, F1², মানে √of কত হবে, F1²। তাহলে √of F1² এইটা = কি, দেখো আলটিমেট কত হয়ে গেল, F1। ভালো করে আরেকবার বলছি শোনো, লাস্টে কি, এ বিন্দুতে +10 মাইক্রোকুলম আধানের উপরে ক্রিয়াশীল বলের কি আমাকে মান নির্ণয় করতে বলেছে। তাহলে একে এই +10 মাইক্রোকুলমের উপরে দেখো এ একটা বিকর্ষণ বল দিচ্ছে, আর এ একটা আকর্ষণ, মানে একজন এদিকে ঠেলছে, একজন এদিকে টানছে। তাহলে এর উপরে কি একটা লব্ধি বল কাজ হবে। তাহলে সেই লব্ধি বলটা কী করবো, আমরা ভেক্টরের সাহায্যে বার করবো। ভেক্টরের
যে আমরা ট্রায়াঙ্গেল রুলস বা ভেক্টরের যে লব্ধি সূত্র জানি, সেই লব্ধি সূত্রের সাহায্যে কি আমরা বসাবো। তাহলে দেখো এফ ইকুয়াল টু রুট ওভার অফ কত f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 কস 120 ডিগ্রি। তাহলে রুট ওভার অফ দেখো এখানে যেহেতু f1 আর f2 সমান, তাহলে সমান করে দিয়েছি, আর কস 120 ডিগ্রির যে ভ্যালু সেটা কত হয় -12। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি রুট ওভার অফ f1 স্কোয়ার, মানে সেটা কত f1 হচ্ছে। আর তাহলে f1 এর ভ্যালু তুমি যদি এটা ক্যালকুলেটরে বসাও তাহলে মোটামুটি এটা তোমার আসবে 4500 নিউটন। ক্যালকুলেটরে তোমরা সবাই বসাবে, তাহলে ওইটার ভ্যালু আসবে কত 4500 নিউটন। এবার দেখো এখানে কোশ্চেনে জাস্ট বলেছে যে ওই আধানটার উপরে কি ক্রিয়াশীল জাস্ট বলের মানটা নির্ণয় করতে বলেছে, কিন্তু সেই ক্রিয়াশীল যে বল সে বলের কি কোনো রকম অভিমুখ আমাকে কি বার করতে বলেনি। যদি তোমাকে অভিমুখটা বার করতে বলে তাহলে সেটা তুমি কিভাবে বার করবে। এবার তুমি ধরে নাও যে এফ যে বলটা সেই এফ বলটা কি এই দিকে হচ্ছে, ঠিক আছে। তাহলে বলের মানটা কার সঙ্গে সমান হলে যে কোনো একটা বলের মানের সঙ্গে, কিন্তু অভিমুখটা যদি তোমাকে বার করতে বলে তাহলে এইটা তুমি ধরে নাও কি এফ। তাহলে এইবার এফটা যদি f1-এর সঙ্গে কত কোণ করে থিটা কোণ করে, তাহলে দেখো একটা আমরা ফর্মুলা জানি যে ট্যান থিটা এটার সমান কী হবে f2 ইন্টু সাইন কত হবে 120 ডিগ্রি বাই f1 প্লাস f2 কস কত 120 ডিগ্রি। তাহলে এই যে ফর্মুলা, এই ফর্মুলার সাহায্যে তোমার এই এফ ভেক্টরটা f1-এর সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে সে কোণের মানটা কি তোমরা পেয়ে যাবে। যেহেতু এখানে বলেনি তাহলে আমরা বার করব না, যদি বলতো তাহলে তখন এই ফর্মুলাতে থিটার ভ্যালু কি বার করতে হতো। দেখো এখানে f2-র ভ্যালু f1-এর ভ্যালু সবই জানা, সাইন 120 ডিগ্রি ভ্যালু কত হবে, কস 120 ডিগ্রি ভ্যালু সেটা কত হয় -12। এটা টোটালটা যদি তুমি ক্যালকুলেটারে বসিয়ে দাও তাহলে এখান থেকে থিটার যে ভ্যালু সেটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, এটা অবশ্যই স্টার্ট দিয়ে রাখবে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব আবার। তাহলে প্রবলেমটা দেখো পড়ছি, মনোযোগ দিয়ে শোনো সবাই। বলেছে দুটি একই প্রকার সমান আধান বিশিষ্ট ক্ষুদ্র ধাতব গোলকের প্রত্যেকটির ওজন 3 গ্রাম একটি বিন্দু থেকে 13 সেন্টিমিটার দীর্ঘ দুটি সুতো দ্বারা ঝোলানো হলে গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে স্থির অবস্থায় থাকে, মানে স্থির অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে স্থির অবস্থায় এখানে থাকে হবে, বলেছে প্রতিটি আধানের মান ও সুতোর টান নির্ণয় করো। ভালো করে শোনো মনোযোগ দিয়ে। দুটো গোলক আছে, সেই দুটো গোলকে কি একই পরিমাণ একই রকমের আধান দেওয়া হয়েছে, দিয়ে সেই দুটো গোলককে 13 সেন্টিমিটার দীর্ঘ দুটো সুতো দিয়ে কি করা হয়েছে, ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং প্রতিটি গোলকের ভর বলে দিয়েছে কত 3 গ্রাম। তাহলে যদি ঝুলিয়ে দেওয়া হয়, তুমি ধরে নাও এরকম এটা একটা বিন্দু, এটা তুমি ধরে নাও ও বিন্দু, ও বিন্দু থেকে দুটো গোলককে তুমি ঝুলিয়ে দাও, দিয়ে দুটো গোলককে একই রকমের আধান দাও, তাহলে তারা কি করবে, একে অপরকে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে দেখো এইভাবে দুটো একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে কী হবে, স্থির হবে। তাহলে এইখানে একটা গোলক ধরো এই দিকে চলে আসলো, একটা গোলক কি এই দিকে চলে আসবে, ঠিক আছে, এরকম আসলো। এবার এখানে কি কি বলে দিয়েছে, এইটা বলে দিয়েছে 13 সেন্টিমিটার, এটাও কত 13 সেন্টিমিটার, আর এরা পরস্পর কী হয়েছে, তুমি ধরে নাও এই গোলকটা এখানে চলে আসলো, এটা এ বিন্দু, আর এই গোলকটা বিকর্ষণের জন্য এইদিকে চলে আসলো, এটা বি বিন্দু, আর এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কত বলে দিয়েছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখো এখানে এরা একে অপরকে কী করছে, বিকর্ষণ করছে, তাহলে সেই বিকর্ষণ বলের মান তুমি ধরো না এইটা, সেটা কত এফ। তাহলে এফ ইকুয়াল টু কত হবে, দেখো এই গোলক দুটো গোলকের আধান, তাহলে এবার তুমি লেখো ধরি গোলক দুটির আধান এটা সমান হচ্ছে কত কিউ।
দুটো গোলকের আধান কি সমান বলেছে, তাহলে দুটোই আমরা কি কিউ ধরে নিলাম। তাহলে তারা একে অপরকে কী করবে, বিকর্ষণ করবে। সেই বিকর্ষণ বলের মান দেখো এটা হবে কিউ স্কোয়ার বা কিউ ইন্টু কিউ বাই দেখো এদের মধ্যে দূরত্ব কত 10, তাহলে 10 স্কোয়ার। কুলম্বের যে সূত্র সেই সূত্র অনুসারে আমরা বসালাম। এইবার দেখো এখানে এই যে সুতোটা আছে বা এখানে এই যে গোলকটা, গোলকের যে ভর এই ওজন, সে ওজনটা কী হবে, নিচের দিকে কাজ করবে। গোলকটার ভর কত বলেছে, 3 গ্রাম। তাহলে এখানে দেখো গোলকের যে ওজন সেটা সোজাসুজি কি নিচের দিকে কাজ করবে। এবার এখানে এই জায়গাটা দেখো, এই যে সুতোতে বাঁধা আছে সেই সুতো থেকে একটা টান কাজ করবে, সেই টানটা তুমি ধরে নাও কত টি। তাহলে এইবার এই বরাবর তুমি কি করো, একটা রেখা টানো। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এখানে যে এই অ্যাঙ্গেলটা কত, থিটা হবে। তাহলে এই যে টান টিটা কাজ করছে তাকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে আমরা ভাগ করব। যেহেতু এটা টান মানে কি এক ধরনের বল, আর সেটা কি ভেক্টর রাশি। আর আমরা জানি যে কোনো একটা ভেক্টরকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে কী করা যায়, ভাগ করা যায়। তাহলে এই টি এর এই বরাবর উপাংশটা কত হবে, টি কস থিটা, আর এই বরাবর যে উপাংশটা হবে সেটা কত, টি সাইন থিটা। তাহলে দেখো আলটিমেট এই টোটাল যে সংস্থা সেটা কিভাবে আছে, সাম্য অবস্থায় আছে। তাহলে যদি সাম্য অবস্থায় থাকে তাহলে দেখো টি সাইন থিটা আর এফ পরস্পর সমান হবে, আর টি কস থিটা আর এমজি এরাও পরস্পর কী হবে, সমান হবে। তাহলে দেখো সাম্য অবস্থায় আমরা লিখতে পারি, সাম্য অবস্থায় কী লেখা যাবে, যে এফ ইকুয়াল টু টি সাইন থিটা 1 নাম্বার, আর 2 নাম্বার আর একটা কী লেখা যাবে, এমজি এটা ইকুয়াল টু টি কস থিটা। ঠিক আছে, এইবার এখানে দেখো এম এর ভ্যালু বলে দিয়েছে, জি এর ভ্যালু বলে দিয়েছে। এম এর ভ্যালু কত, 3, তাহলে 3 ইন্টু জি এর ভ্যালু কত, 980। এটা সমান কী হবে, দেখো টি এর ভ্যালু বলেনি, তাহলে টি ইন্টু কি কস থিটা। এখানে থিটার ভ্যালু আমরা জানি না, দেখো এইটা হচ্ছে কত থিটা, দেখো টোটালটা হচ্ছে কত 10। তাহলে এখানে দেখবে এই মাঝখানে এইটুকু দৈর্ঘ্য কত হবে, 5 হবে। তাহলে এখানে দেখো এইটা যেহেতু থিটা, তাহলে এটা কি লম্ব আর এইটাকে কি আমরা অতিভুজ ভাবতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা সাইন থিটা বার করি, দেখো সাইন থিটা সমান কি হয়, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত 5 বাই কত হবে 13 হবে। তাহলে এটা যদি সাইন থিটা হয় তাহলে কস থিটা কী হবে, দেখো কস থিটা এইটা ইকুয়াল টু আমরা জানি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো হবে √1 মাইনাস 25 বাই 169, এটা করলে √ হবে 144 বাই 169, মানে কত হবে 12 বাই 13। তাহলে কস থিটার যে ভ্যালু সেটা আমরা কত পেলাম, 12 বাই 13। তাহলে এখানে তুমি কস থিটার জায়গায় কত বসাও, 12 বাই 13 পেয়ে গেলে। তাহলে এখান থেকে দেখো টি ইকুয়াল টু কত হবে, 3 ইন্টু 980 ইন্টু 13 বাই কত 12। ঠিক আছে, এটার ভ্যালু যদি তুমি বসাও তাহলে আসবে 3185, মানে এইটা এত কী হবে, ডাইন। তাহলে এখান থেকে দেখো আমরা ওই সুতোর যে টান, সে টানের মানটা পেয়ে গেলাম। আর একটা কী বার করতে বলেছে, আধান দুটোর মান। এবার দেখো এই যে ফর্মুলায়, এই ফর্মুলায় যদি বসিয়ে দিই দেখো তাহলে আমরা এই আধান দুটোর মান পেয়ে যাবো। তাহলে এফের জায়গায় কত, কিউ স্কোয়ার বাই 100, এটা সমান টি সাইন থিটা। তাহলে টি এর জায়গায় 3185 আর সাইন থিটার ভ্যালু কত 5/13। তাহলে এখান থেকে কিউ স্কোয়ারের ভ্যালু একটা আসবে, আর কিউ ইকুয়াল টু তোমার কী করতে হবে, রুট করে দিতে হবে। রুট যদি করে দাও তাহলে এটা তোমার আসবে 350 এত ইএসইউ। তাহলে ওই গোলক দুটোর যে আধান, সে আধানের মান প্রত্যেকটার কত হবে 350 ইএসইউ। আর ওই সুতো যেটা আছে, সুতোতে যে টানটা কাজ করবে সেই টানের মান কত হবে 3185 ডাইন। তাহলে এতটা পরিমাণে ওই সুতোর উপরে কি টানটা প্রযুক্ত হবে যদি আধানের মানটা কত হয়, এতটা হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, যে
টান সূত্রর কাজ করছে, সেই টানটাকে পরস্পর লম্বভাবে দুটো উপাংশে কী করলাম, ভাঙলাম। এবার আলটিমেট টোটাল যে সংস্থা, সেই টোটাল সংস্থাটা কি আছে, ইকুইলিব্রিয়ামে বা সাম্যাবস্থায় আছে। তাহলে যেহেতু সাম্যাবস্থায় আছে, তাহলে এই সাম্যাবস্থার নিয়মটা তোমরা মনে রাখবে যে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল মোট বল নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল মোট বলের সঙ্গে কী হবে, পরস্পর সমান হবে। আর পজিটিভ এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল যতগুলো বল আছে তার সমষ্টি নেগেটিভ এক্স অক্ষ বরাবর যতগুলো বল আছে তার সমষ্টির সঙ্গে কী হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে এর পরে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রবলেম আছে, সেইগুলো এর পরে যে পার্ট সে পার্টে করব। তাহলে এটা হলো তোমার ইলেকট্রিক ফিল্ডের কথা পার্ট 3, পার্ট 1 এবং পার্ট 2। সেখানে আমরা কুলম্বস ল বা তড়িৎ বল সংক্রান্ত যত রকমের থিওরি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর পার্ট 3তে তোমার এই তড়িৎ বল সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আলোচনা করা হলো। এই সমস্যা নিয়ে নেক্সট যে ক্লাস সেখানেও তোমার আলোচনা করা হবে। আর যারা এখনও থিওরির ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলবো অবশ্যই ভালো করে থিওরির ক্লাসটা ভালো করে দেখবে। এবং এখানে দেখো 11-এর যে কনসেপ্ট, বিশেষ করে 11-এর ভেক্টর, তারপরে নিউটনস ল, এগুলো কিন্তু প্রচুর কাজে লাগবে। ওই জন্য বলবো যারা এখনও ভেক্টর ভালো করে পড়োনি তারা ভেক্টরের ক্লাসগুলো একটু ভালো করে দেখবে। আমার ইউটিউব চ্যানেলে ভেক্টরের টোটাল সিলেবাস কমপ্লিট করা আছে, তোমরা ওখানে চাইলে দেখতে পারো। ভেক্টরের কনসেপ্ট কিন্তু প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে, শুধুমাত্র 12-এর তড়িৎ ক্ষেত্র এই চ্যাপ্টার বলে না। এরপরে আছে ম্যাগনেট, সেই ম্যাগনেটের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ভেক্টরের যে কনসেপ্ট সেটা কাজে লাগবে। ওই জন্য ভেক্টরটা অন্তত সবাই ক্লাস 11-এর ভালো করে দেখবে, যারা এখনও ভালো করে দেখোনি। আর যারা দেখেছো বা যারা ভালো করে বুঝেছো ভেক্টর, তাদের ক্ষেত্রে তো কোনো রকম সমস্যাই হবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আরও বেশি প্রবলেম নিয়ে আলোচনা করব।